হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে আর রান্না বান্না বা ঘোরাফেরা কোনো কিছু দেখাবো না। আজকে আমি আমার জীবনে কিছু ভয়ঙ্কর গল্প ওগুলা আপনাদের কাছে আমি বলি। আজকে এই বন্যা 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 দেখে আমার মনে পড়ছে, আজকে অনেকদিন পরে কথাটা আবার আমার মাথায় চলে যাচ্ছে। সেদিন মনে করছি না, আপনাদেরকে একটু জানাই আমার জীবনে কিছু খুবই ভয়ঙ্কর গল্পগুলো। তো এই বন্যার সময় আমার আজ থেকে প্রায় 20 বছর আগে এর ঘটনাটা। তো তখন হয়েছিল বন্যা আমাদের এলাকায়, খাড়া হলে ডুবে যাবে। তো ওইরকম তো থাকার আর অবস্থা নাই, ওই ঘরে তো থাকা সম্ভব না। তো আমাদের ঘর থেকে 10 বা 15 মিনিট দূরে একটা কোয়ার্টার ছিল, এলাকায় অনেক দূর দূর পর্যন্ত কোয়ার্টারই ছিল। তা আমাদের সাথে সাথে আরো অনেকে আমাদের এলাকার, আমরা ওখানে উঠছিলাম ওই কোয়ার্টারে। অনেক বলতো অনেক, কেউ পুরো এলাকারই মানুষ আমরা ওখানে উঠছি। তো যেদিন আমরা ওই ঘরে উঠছি, ওই ঘরটার বলি আমি একটু কেমন ছিল। ওই ঘরে ছিল 3টা রুম। ওই 3টা রুম ছিল ওই ঘরে। তো 3টা রুমে একটা রুম একদমই নষ্ট, 2টা রুম ছিল। দিনটা কোনো মতো কাটলো, কাটার পর রাত হলো। রাতের বেলা একটা বড় রুমে আমরা ঘুমালাম, আমি, আমার ভাই বোন, আমার মানে ভাই, খালাতো বোন, আমার খালা খালু, আমরা ঘুমাচ্ছি। আর একটা যে ছোট রুম ছিল, ওই রুমে ঘুমাচ্ছে আমার আম্মু, আমার আব্বু আর আমার ছোট বোন। ওই রুমটা আবার একটু সামনের দিকে, আর আমরা যে রুমে ছিলাম একটু ভিতরে ওই রুমে। তা আমার খালু কি বলছে যে অন্ধকার আছে, একটা কাজ করো, গেটের মধ্যে একটা মোমবাতি জ্বালায় রাখো যে বাচ্চারা ভয় না পায়। তো আমরা মোমবাতি আমার খালু জ্বালালো। আর পাশের রুমে তো আমার আম্মুরা ঘুমাচ্ছে। তা আমাদের কোনো লাইট নাই, কোনো কিছু না, অন্ধকার। ওইভাবে ছোট রুমে আমার আব্বু আম্মু ভাই আমার বোন ঘুমাচ্ছে। রাত প্রায় 3টা বাজে। পানি, বৃষ্টি তো হতেইছে। ওর মধ্যে মানুষ হাঁটলে কিভাবে ছপ ছপ করে শব্দ হয়, ওরকম করে শব্দ হচ্ছে। তো আমি বলতেছি, আমরা সবাই ঘুমাচ্ছি, ঘুম থেকে শব্দ হয়, যে বলতেছে এখানে কোথায় ঘুমাবো, সব জায়গায় তো পানি ভরে আছে, পানি আছে, আমি কই থাকবো, আমি কই থাকবো। এভাবে মানুষের স্বাভাবিক যে একটা কথা বলে এরকম না, শব্দটা এরকম ছিল না, অন্যরকম। কেউ মনে হয় খুবই দাবা গলায় এই কথাগুলো বলতিছে, আর খুবই রাগান্য, সে গোংড়াচ্ছে রাগে, এরকম মনে হলো। পুরো ভয়ে তো আমরা আর কারো সাহস নেই যে আমরা উঠে দেখবো। এটা কোনো মতো রাতটা কাটালাম ওইখানে। আর ওই শব্দটা হতে হতে আস্তে আস্তে ওই পায়ের শব্দটা কিন্তু শেষ হলো আমার আম্মু যেখানে ঘুমাচ্ছিল ওই রুমে গেটে। এখান থেকেই ওই জিনটা আমার আম্মুর সাথে জড়িয়ে গেল। পরে এখানে 2-1 দিন থাকার পর তো আমরা ওখান থেকে চলে আসলাম আমাদের বাসায়। আসে ভালোই, 1 সপ্তাহ পর্যন্ত আমরা ভালোই ছিলাম, তেমন কিন্তু তার মাঝে একটা ছিল, আমার আম্মু অতিরিক্ত রাগ হয়ে গেছিল তখন। এই কয়েকদিন একটা জিনিস আমাদের বারবার মনে হতো, আম্মু অনেক রাগ করতেছে, কথায় কথায় অনেক রাগ হয়ে যাচ্ছে। এরকম হতে হতে একদিন রাত্রেবেলা আমরা ঘুমাচ্ছি, প্রায় রাত বাজে 1টা। তো হঠাৎ করে আমার আম্মু দেখি পায়ের কাছে বসে আমার আব্বুর এত বড় মাথায়, আমি দেখাই এভাবে বসছে ভালো মতো, বসে মাথায় ঘুমটাটা এতটুক দিছে, দিয়ে ওনার চুল খোলা আর গোংড়াচ্ছে, কি জানি বলতিছে। বলতে বলতে বিছনাতে ছ্যাপ দিচ্ছে, এভাবে নিজে হাত দিয়ে মুছতেছে, আবার বলতেছে ইস কত নোংরা, কত নোংরা আছে বিছনা, এরকম বলতিছে। খুবই বোঝা যাচ্ছে যে উনি রাগ, দাঁত পিসপিসাচ্ছে, কেমন করতেছে। পরে আমার আব্বু উঠলো, উঠে দেখলো যে এই অবস্থা। তো আমার আব্বু তো মনে করছে এমনি হয়তো দুষ্টুমি করতেছে কোনো ইয়ে। আমার আম্মু আবার অনেক সুন্দর, যেমন তেমন আবার খুবই চটপটা মানুষ একজন। মোর আব্বু মনে করছে তেমন কিছু, কেননা এর আগে এরকম কোনো কিছু হয়নি ওনার সাথে। তো আব্বু শব্দ দিচ্ছে, কি হলো, কি হচ্ছে, তুমি ওরকম করতেছো কেন, দেখো বাবুরা ভয় পাচ্ছে, ওরকম করো না, কি হয়েছে তোমার। উনি তো কোনো কিছু শুনতেছেই না, অথচ এমন ভাবে রাগ করে যখন তাকালো, আমার আব্বুটা মাথা কাপড় সরালো, এমন ভাবে আমার আব্বুর দিকে তাকাচ্ছে যেমন এখন আমার আব্বুকে এখন শেষ করে দিবে, এরকম রাগানো। আর হয়তো আমার আম্মু তো ছিলই ওটা, চেহারাটা একদমই আমার আম্মুর মতো না। মনে হচ্ছিল আম্মু আছে কিন্তু অন্য কেউ, ওটা আমার আম্মু না। ফেসটাই একদম অন্যরকম হয়ে গেছিল। পরে ওটা দেখার পর তো আমার আব্বু বুঝতে পারছে যে না, এটা কোনো ভালো কোনো কিছু না। পরে পাশের রুমে আমার ভাই 2টা ঘুমাচ্ছে, ওদেরকে ডাকে তুললো, ডাকে তুললে বললো যে তোমার নানিকে, মামাকে তাড়াতাড়ি ডাকে নিয়ে আসো। পরে আমার নানি আসলো, আমার মামা আসলো ঘরে। তারপর যে পাশের ঘরে আমার একটা কাকা থাকতো, এখনো আছে উনি। পরে ওনাকে ডাকা হলো, উনি আসে, ডাকে উনি তো দেখে বলে দিছে যে না,
এটা স্বাভাবিক কোনো কিছু না। এক কাজ করেন, আপনি বাবুদেরকে আমাদের রুমে পাঠিয়ে দেন। আমি ওনাদের ঘরে চলে গেলাম। পরে আম্মুরা ছিল, মানে আমার নানিরা ছিল, মামারা ছিল। উনি কিছু সাময়িক সময়ের জন্য ওনাকে ফজরের আজান হতে তো ওনাকে অনেক কষ্ট করে সরানো হলো। সরানোর পর আজান হলো, আলো ফুটে গেল, আম্মু স্বাভাবিক হয়ে গেল। আমরা মনে করছি যাক, ভালো হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। তারপর থেকে আম্মুর কাছে কয়েকদিন, একদিন দুদিন পর পরে এরকম করে আবার আক্রমণ করতে শুরু করলো। এই ভালো, এই আবার চলে আসে। এর মাঝখানে আবার একদিন আমি, আমার আম্মু, আমার ছোট বোন, আমরা চলে যাই নানি বাসায়। নানি বাসা থেকে আসার পথে আমি চিতই পিঠা, শুটকি ভর্তা, এগুলো আমার নানি আমাকে নিয়ে দিল। তো আমি ওগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পর আমাদের সামনের রুমে আমি বসে খালাম। আমি খালাম, আমার বোন খালো, আমার আব্বু খালো। খাওয়া দাওয়ার পরে আমি, আমার আব্বু, আমার আম্মু, আমার আব্বু, আমার ছোট বোন, ওরা টিভি দেখতেছে পাশের রুমে। আমি পানি খেতে গেছি ওই রুমে, সামনের রুমে। দেখতেছি আমার আম্মু বসে আছে। আমি ভাবছি হয়তো ক্লান্ত হয়ে গেছে, বসে আছে। আমার তো ওইদিকে আর মাথা যায়নি। আমি পানিটা নিয়ে জাস্ট ঘুরছি। ঘোরার পর আমার আম্মু এভাবে থাপা দিয়ে আমার ধরে জামাটা টান দিয়ে বসে, আজকে তোকে আমি খাইয়ে নিব, এই কথা বলে আমাকে এভাবে এখানে প্রায় কামড় বসাচ্ছিলই। আমি এরকম করে ঝটকা দিয়ে সরে দিয়েই আমি সামনের রুমে দৌড় দিয়ে আমার আব্বু যা বলছে, আব্বু আবারও আম্মু যায় দেখেন কি হয়েছে। আব্বু তো বুঝতে পারছে এখন আবারও কি হয়েছে। ওই আব্বু আসে, আবার ওই আম্মুক আটকালো। আমার আম্মুক আটকানোর জন্য আমার আব্বু, আমার দুই ভাই, আমার মামা, আমার নানি, সবাই মিলেও ওনাকে থামানো যাচ্ছিল না। এমন অবস্থায় পরে যায় একটা ভালো কবিরাজের আমার আব্বু সন্ধান পালো। পরে ওনাকে ডাকা হলো। ওনাকে ডাকার পর যে উনি অনেক চেষ্টা করলো ওনাকে সরানোর জন্য ওখান থেকে। ওনাকে ডাকা হলো, উনি আসে। ওনাকে অনেক চেষ্টা করার পর ওনার মুখ থেকে, আমার আম্মুর মুখ থেকে বের করালো যে উনার নাম কি, উনি কোথায় থেকে আসছে, বা উনি কি চায়। উনি বললো কবিরাজ যে আপনি আছেন, আপনি যে ওই যে বাচ্চাদের দুইটা ভয় পাচ্ছে, আপনি কি এই কাজটা ভালো করতেছেন? আপনি ওনার ছাড়ার জন্য কি নিবেন, বা আপনার কি আবদার আমাকে বলেন। আপনার যে আবদারটা আমাদের সাধ্যে থাকলে আমরা পুরো করার চেষ্টা করব। ও তো ছাড়ার জন্য কোনোভাবেই সম্ভব না, ওনাকে সরানো, উনি ছাড়বেই না। বলে যে না, ও অনেক সুন্দর, ওকে আমাকে অনেক ভালো লাগছে, আমি ওকে ছাড়বো না। অনেক রিকোয়েস্ট করার পর, বোঝানোর পর যে উনি বলতেছে ঠিক আছে আমি ছাড়বো, কিন্তু আমার একটা শর্ত আছে যে আজ থেকে কিছু মাস আগে উনারা যে বাসায় যায় উঠছিল, ওই বাসাতে ইনি একা যাবে। একটা মাছ আগুনের উপর ভাজতে হবে, কোনো রান্না করা না, এমনিতে আগুনে বা ভাজে কলা পাতার উপরে রাখে ওই মাছটা উনি একা যাবে রাতে, ওইখানে ওই রুমে রাখে, পিছনে ফিরে তাকাবে না। যত যা শব্দ হোক বা যা হোক উনি ঘুরে সোজা চলে আসবে। তো উনি বললে এটা কি কোনোদিনও সম্ভব? একটা মেয়ে মানুষ রাতের বেলা একা কি ওরকম করে যাওয়া কোনোদিনও সম্ভব হবে? এটা তো সম্ভব না। আপনি এগুলা ছাড়া আপনি যাবেন নাকি আপনাকে আমি এখানে আপনার অস্তিত্ব আমি শেষ করে দেবো। আপনাকে অনেক ভালো মতো আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা মনে করছি যে আপনার কোনো ছোটখাটো আবদার হবে যেটা আমরা পূরণ করতে পারবো, কিন্তু আপনি যে আবদারটা করছেন সেটা তো উনি কোনোদিনও একা সম্ভব না। এরকম করে তো মানুষ ভয়তে এমনিতে মরে যাবে। তাহলে আপনি ছাড়াতে আর না ছাড়াতে তাতে কি আসে যায়? অনেক বোঝানোর পরে যায়, উনি বুঝতেছে না। পরে ওই কবিরাজটা উনি নিজের থেকে অনেক চেষ্টা করার পর আম্মুর থেকে ওই জিনিসটা সরানো হয়। সরানোর পর আম্মুকে উনি তাবিজ দেয়, পানি পড়া দেয়, আর 4টা বোতলে, কাচের বোতলে তাবিজ দেয় যে ঘরের 4 কোণায় 4টা বোতল পুঁতে দিতে। ঠিক আছে, আমার আব্বুরা ভাই গুলেন তাড়াতাড়ি করে ঘরের মধ্যে 4টা বোতল পুঁতে দিয়ে আম্মুক তাবিজ দিল। স্বাভাবিক হয়ে গেল আমার আম্মু। তারপর থেকে ভালোই কিছুদিন ছিল, প্রায় 1-2 বছর পর্যন্ত কোনো সমস্যা হয়নি তেমন আমার আম্মুর। তার মাঝখানেও আবার একটু রাগ হয়ে যাওয়া হঠাৎ করে, এগুলো ছিল, তাতে কোনো সমস্যা হচ্ছিল না। 2 বছর পর আমার ভাই ঘর নিজে মাঝে, তখন আমাদের মাটি ছিল, পাকা করার জন্য ওখানে মাটি খোঁড়া হয়েছে, গেছে বোতলটা ভেঙে। আবার ওই একই কাহিনী, ওই একই আমুর রাগ, আবার ওই রাত্রে চলে আসে, দিনে চলে আসে, তার আসার কোনো ইয়া নেই। আমি একটা কথা বলি, ভাবেন যে আপনি ঘরে একা আছেন, আপনার একটা ছোট বোন আছে ঘরে একা, সন্ধ্যার পরে অন্ধকার, ঘরের আশেপাশে তেমন কেউ নাই আপনার, আমার আব্বু দোকানে, আমাদের ভাই বাইরে, আমি একা, আমার বোন, আমার আম্মু। হুট করে চলে গেছে কারেন্ট, আবার ওই জিনিসটা সে সময় চলে আসছে।
ভাবেন ওই সময় অবস্থাটা কি হয়েছে আমাদের, আমাদের দুই বোনের। ভয়েতে আমাদের প্রায় আত্মাটা শরীর ছাড়িয়ে দিছিল। এমন সময়ে আমার ঘরে আমার বন্ধু চিৎকার করে কান্না শুরু করলো। তারপর আমি চিৎকার করতেছি ভয়েতে। পাশের ঘরে তখন ভালো হয়েছিল, ওই কাকাটা আমার ছিল। দৌড়ে উনি আসে, আসার পর আবার আমার আব্বুকে খবর দেওয়া হয়, আবার আমার আব্বু আসে, আবারও ওনার থামানো হয়। অনেক চেষ্টা করার পরে ওরা থামে নিয়ে শেষ হলো সেদিনকার কোনো মতো কাহিনী। পরে আমার আব্বু রাতে বসে আমার আম্মু বলতেছে, এত তো কবিরাজ দেখানো হলো, কোনো কিছু দিয়ে তো কিছু হচ্ছে না, ওনাকে আটকান যাচ্ছে না। এখন তুমি এক কাজ করো, তোমার যে উপরে একটা ভালো জিনিস কেউ থাকে, তোমার যে কাছে একটা ভালো, যে তোমার যাকে তুমি তুমি বাবা বলে ডাকো, ঠিক আছে, এখন তুমি ওনাকে বলো যে আমার আম্মুর বলি এই খারাপ জিনিসটা আসার আগে থেকে, অনেক আগে থেকে আর আম্মুর উপরে একটা ভালো জিনিস ছিল, সেটা কোনোদিনও ক্ষতি করেনি আমাদেরকে। উনি আসলে আমরা বুঝে যেতাম যে উনি আসলে তেমন কিচ্ছু করা লাগতো না, সামনে দুটা বালিশ ছুঁয়ে দিতাম আমরা। আমার আম্মু ওখানে এরকম করে মাথা একটু বাড়ি দিত, দেওয়ার পর উনি উঠতো, তারপর আমাদের সাথে একটু কথা বলতো। আর উনি আসলে আমরা কিভাবে বুঝতাম, এত সুন্দর আতরে গন্ধ হয়ে যাচ্ছিল পুরো ঘরের মধ্যে আমাদের, যে আমরা বুঝতে পারতেছিলাম উনার আসার আগে থেকে যে হয়তো উনি আসবে, আমার আম্মুর সাথে এখন কথা বলা হবে। উনি এরকম করে আবার কোনো ঘরের মধ্যে সমস্যা হওয়ার আগে উনি দেখা দেয় আমার আম্মুর কাছে, স্বপ্নের মধ্যে আসে, বলে যে তুমি এরকম করে থাকো, বাচ্চাদেরকে দেখে রাখো, এরকম বলতো। এতদিন আমার আম্মুর বা আব্বুর মাথায় এই জিনিসটা আসেনি যে এতটুকু বিরাজ দেখাচ্ছি, কিন্তু ওনার তো বলা হয়নি। তো এখন না হয় আমরা বলি, ওনাকে বলে দেখি উনি যদি আমাকে কিছু যদি সাহায্য করতে পারে। তো ওনাকে একদিন আমার আম্মু নিজে যে বৈঠক করে, বৈঠকে বসে রাতের বেলা উনি বললো যে আপনার মেয়ে এত কষ্ট আছে, এখন অনেক কিছু তো আমরা করে দেখে নিছি, কেউ তো কিছু করতে পারতেছে না, এখন আপনি কিছু একটা করেন, আপনি মেয়ে বাঁচান আপনি। তো উনি বললো ঠিক আছে, আমি তো তোমার এতদিন ধরে অপেক্ষায় আছি, তুমি তো নিজে থেকে কিছু বলতেছো না, তুমি কবিরাজ দেখাচ্ছ, ভালো দেখাচ্ছ, কোনো কিছু হয়নি, কিন্তু এখন আমি যা করব সেটা আমি তোমার থেকে তো সরে দিব। সরে দেওয়ার পরে ওকে আমি বোতল বন্দি করব, বোতল বন্দি করে আমি বড় একটা নদীতে ওখানে ফেলে দেব, ঠিক আছে, ওই বড় নদী ফেলে দিব। তারপর যে কোনো দিন যদি ওই জিনিসটা কেউ যদি খুলে দেয় ওই বোতলকে, তারপর যদি ওই বের হয়ে আসে, সেটা আমি আর ওরকে আটকাতে পারবো না, এটা এখন তোমার উপরে, আমি এখন ওটা সরে দেবো। তিনি বলছে ঠিক আছে, তাও আপনি এখন ওই জিনিসটা সরান, কে ওটার জন্য আমার সংসারে অনেক অশান্তি হচ্ছে, আমার বাচ্চারা অনেক ভয়ে আছে, আমি অনেক আতঙ্কে থাকি যে কোন সময় আমি নিজে আমার বাচ্চাদেরকে কি ক্ষতি করে দিব সেটা আমি বুঝতে পারতেছি না, তা আপনি আমাকে একটু সাহায্য করেন। তো সেদিন পর থেকে, সেদিন রাতের পর থেকে যে আম্মু উঠলো, সকালে যে আম্মু উঠলো, তারপর থেকে আমার আম্মু একদম স্বাভাবিক, এখন পর্যন্ত আল্লাহ দিলে একটু স্বাভাবিক আছে। কিন্তু তারপরে বলে না মানুষ, যে একবার যে মানুষের শরীরে যদি কোনো কিছু খারাপ ভর করে, ওই মানুষের শরীর বা কি বলবো আমি, তার ইয়াটা এত হালকা হয়ে যায় যে ও রাস্তা হাঁটতেই আমার আম্মু দেখতে পায় উল্টাপাল্টা জিনিস, ওর কাছে আসতে পারে না, দূর থেকে দেখা যায়। তখন আবার কি হলো, দূর থেকে দেখতে পারে আমার আম্মু, ওর কাছে আর আসার কোনো ইয়া নাই, আসতে পারে না, দূর থেকে দেখা যাচ্ছে। হুট করে একদিন আমি, আমার বোন, আমার আম্মু রাস্তা থেকে আসতেছি একটা গলি দিয়ে, অন্ধকার গলি, ভাবে দেখেন একটু, যে একটা অন্ধকার গলি আর দুইটা বাচ্চা ছোট, ওই গলিতে আসতেছি, দেখতেছি যে আম্মু হুট করে খাড়া হয়ে গেল, খাড়া হয়ে বলতেছে যে আমি তো এখানে আছি, দেখো তো সামনে আমার মতো দেখতে কে। বলছে কি বলতেছো তুমি, সামনে তো কেউ নাই, অন্ধকার গলি, কিছু দেখা যাচ্ছে না। বলতেছে না তুমি ভালো মতো দেখো, আমার মতো একজন মহিলা ওখানে সামনে খাড়া হয়ে আছে, আর দেখো আমি তো কিন্তু সাদা শাড়ি পরি না, আমি তো কালো শাড়ি পরেছি, কিন্তু ও আবার সাদা শাড়ি পরে আছে। তুমি আম্মু তুমি এগুলো কিছু বলো না, তুমি ঘরে চলো, তারপর আমি তোমাকে বলতেছি কি হচ্ছে। ওখানে কোনো কিছুই নাই, কোনো মতো করে, আমি তো ছোট মানুষ আর কি বুঝাবো তাকে, কোনো মতো আমি আমার বোন টানে নিয়ে আসছি ঘরে, নিয়ে আসার পর আব্বু বলছি দেখেন আব্বু, আবারও আম্মু এরকম এগুলো বলতেছে। পর আব্বু আম্মু বুঝে দিল যে না তুমি আর সন্ধ্যা পথে বাইরে যাবা না, তুমি ঘরে থাকবা, তুমি আর সন্ধ্যার পরে বাইরে যাওয়া বন্ধ। তারপর থেকে আমার আব্বু আর সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসতো, আর সন্ধ্যার পরে বাইরে যেত না, আমাদেরকে একা ছাড়ে। তারপর আস্তে আস্তে আমার আম্মু স্বাভাবিক হয়ে গেছে, এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু তারপরে দূর থেকে অনেক কিছু উনি দেখতে পারে, কিন্তু আমাদেরকে বলে না যে আমরা ভয় পাবো, কিন্তু পরে যে আবার যখন ঘরে চলে আসে তখন বলে যে না এরকম এরকম আমি দেখছি, এরকম এরকম সমস্যা, বা তোমরা এই রাস্তা ইউজ করবা না, বাড়ির দিকে যাবা না, এরকম আমাদেরকে বলে দেয়। এটাই এটাই আমার জীবনের সত্য ঘটনা, বিশ্বাস করেন। এখনো ওগুলো আমি মনে করলে আমার গায়ে কাটা দেয়, যে আমি এতক্ষণ যে এখানে যে বসে এগুলো বলতেছি, যে কিভাবে বলতেছি সেটা আমি জানি ভালো মতো,
এগুলো পরে মনে করবো যখন যে কতটা সাহস নিয়ে যে আমি বলছি এগুলো আমি জানি। একটা আমার ভিতরে যে কি হচ্ছে, আমি যখন যে হাসি মুখে কত সহজে সব কিছু বলে দিছি, কিন্তু এত সহজ ছিল না আমার জীবন। মানুষ নিজের শৈশবে ফিরে যেতে চায়, আমি কোনো দিনও আমার শৈশবে ফিরে যেতে চাবো না। কেননা আমার শৈশব কোনো দিনও একদমই ভালো কাটেনি যে আমি বলবো যে না আমি আমার শৈশব ফিরে যাব, অনেক ভালো কাটছে আমার ছোটোবেলা। না, মানুষের 1-2 মাসের যদি এরকম সমস্যা হতো, ভালো হয়ে যেত, তাহলে কোনো সমস্যা ছিল না। এটাই এর পর্যন্তই আজকের মতো গল্প। আর কি বলবো, এখন বিশ্বাস করা না করা এটা আপনাদের হাতে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যান কেমন লাগলো আমার গল্প।